সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইংরেজি ক্লাস। তো আজ আমাদের আলোচ্য বিষয় কজেটিভ ভার্ব অর্থাৎ প্রযোজক ক্রিয়া। এই কজেটিভ ভার্ব অনেক জটিল। যখন আমরা নির্ণয় করতে গিয়ে দেখি যে অনেক সময় ভুল করে ফেলি যে কখন প্রেজেন্ট ফর্ম বসবে, কখন পাস্ট ফর্ম বসবে বা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। অর্থাৎ আমাদের যে একটা আলোচনা আছে, ইনফিনিটিভের একটা আলোচনা আছে, বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ একটা ভার্ব থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে আরেকটা ভার্ব আসতেছে সেন্টেন্সে, সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে নাকি শুধু ভি অন অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে। এটা একটা জটিল বিষয়। আমরা শুরুতে যে জিনিসটা জেনে নেব, পজিটিভ ভার্ব বলতে কি বোঝায়। পজিটিভ ভার্ব হচ্ছে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করানো, সেটি হচ্ছে পজিটিভ ভাব। যেমন আমরা চুল কাটাই, নিজে কাটি না কিন্তু কাউকে দিয়ে কাটানো হয়। তেমনি আমি যদি বলি যে ঘর মোছানোর কাজ আমি নিজে না করে যদি কাউকে দিয়ে করাই, যে কোনো কাজ, মানে পৃথিবীর যত কাজ আছে যদি আমি না করে আমার নির্দেশনার মাধ্যমে যদি অন্যের দ্বারা কাজটি সম্পাদিত হয়, সেক্ষেত্রে হচ্ছে পজিটিভ ভাব। এখন ইংরেজিতে কিছু কিছু ভার্ব আছে যার নিজস্ব রূপ আছে, পজিটিভ রূপ। যেমন আমি লিখতে পারি, আমি দুটো বাক্য সাজাই এভাবে, যেমন আই ইট রাইস, আই ইট রাইস, এটা বললাম। আবার বললাম যে আই ফিড দ্য বেবি, আই ফিড দ্য বেবি। এখন আই ইট রাইস এখানে কি দাঁড়াচ্ছে, ইট যে একটা ভার্ব আছে, ইট ভার্ব দ্বারা বোঝাচ্ছে যে আমি খাই, অর্থাৎ নিজেই কাজটা করা হচ্ছে। খাওয়া কাজটা, রাইস অর্থাৎ ভাত খাওয়া কাজটি নিজেই করা হচ্ছে আই দ্বারা। কিন্তু আই ফিড দ্য বেবি এই ক্ষেত্রে শিশুটিকে আমি খাওয়াই, এই ক্ষেত্রে খাওয়া কাজটি আমি করতেছি না, কিন্তু মূল যে কাজটি অর্থাৎ খাবারটা কে খাচ্ছে, শিশু। এই ক্ষেত্রে এই ফিড ভার্বটি হচ্ছে পজিটিভ ভার্ব। কিন্তু এই ইট ভার্বটি এখানে নরমাল একটা জেনারেল একটা ভার্ব, হতে পারে ফাইনিট ভার্ব, এটিও ফাইনিট ভার্ব। আমাদের যে আলোচ্য বিষয় যে নিজে কাজটি না করে যদি অন্যকে দিয়ে কাজটি করানো হয়, সেই ক্ষেত্রে সেই যে ভার্বটি ব্যবহার করব সেন্টেন্সে, সেই ভার্বটি হবে পজিটিভ ভার্ব। এখন বলেছে যে ইংরেজি অনেকগুলো ভার্ব রয়েছে যার নিজস্ব পজিটিভ ফর্ম রয়েছে। এখন প্রথম আমরা দেখে নিই যাদের নিজস্ব পজিটিভ ফর্ম রয়েছে। যেমন আমি যদি লিখি সি, সি হচ্ছে জেনারেল একটা, যেমন আই সি দ্য বার্ড, আমি পাখি দেখি। কিন্তু যদি বলা হয় শো, অর্থাৎ এই শো দ্বারা সি হচ্ছে দেখা আর শো হচ্ছে দেখানো। আমি বললাম যে তোমার অ্যাটেন্ডেন্স দেখাও, তখন হচ্ছে কথাটা হচ্ছে সে দেখাবে, আমি না। আবার যদি বলে আই সি বার্ড, আমি পাখি দেখি, সেক্ষেত্রে সি হচ্ছে দেখা অর্থাৎ কর্তা, এখানে সেন্টেন্সের যে সাবজেক্ট থাকে সে নিজে কাজটি করবে, কিন্তু শো দেখানো ভিন্ন এক পার্সন চলে আসবে, সেক্ষেত্রে এই ভাবটি ব্যবহৃত হবে, অর্থাৎ কাজটি দেখানো বা যে কোনো কিছু। শো মানে দেখানো, এই জন্য এই সি হচ্ছে জেনারেল ফর্ম, কিন্তু শো হচ্ছে পজিটিভ ফর্ম। এখন যেমন আছে নো, নো, আর আছে ইনফর্ম, নো ইনফর্ম। নো মানে হচ্ছে জানা, আর ইনফর্ম হচ্ছে কি জানানো, জানানো। আমি যদি বলি প্লিজ ইনফর্ম দ্য ইনফরমেশন, ঘটনাটি জানাও। আবার যদি বলি যে আই নো দ্য ইনফরমেশন, আমি তথ্যটি জানি, তাহলে কি হবে আই নো দ্য ইনফরমেশন, আমি তথ্যটি জানি। আবার যদি বলি যে প্লিজ ইনফর্ম দ্য ইনফরমেশন, এটা যদি বলা হয় দেখা যাচ্ছে এই ইনফর্মটা হচ্ছে কি, তাহলে আমি তথ্য জানাবো না, তথ্যটা আমাকে কেউ জানাবে। এই ক্ষেত্রে ইনফর্মটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ অন্যের দ্বারা কাজটি করে না, আর এই নো ভার্বটি দ্বারা নিজে কাজটি করা। এইভাবে অসংখ্য ভার্ব রয়েছে যাদের হচ্ছে পজিটিভ ফর্ম রয়েছে। এগুলো আমাদের কোনো একটা বইয়ের হেল্প নিয়ে বা যে কোনো ভাবে লিস্ট করে পড়ে নিতে হয়। তো আমি কয়েকটি ভার্বের কথা বলছি এখানে, যেমন হচ্ছে রাইজ, রাইজ হচ্ছে জাগা, কিন্তু রেইজ হচ্ছে তোলা, জেগে তোলা। তেমনি ড্রিঙ্ক আছে, ড্রিঙ্ক হচ্ছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, আর ড্রেন্স হচ্ছে ভিজানো, ড্রেন্স, ড্রেন্স মানে ভিজানো। সিট, সিট শব্দের অর্থ হচ্ছে বসা,
কিন্তু সেট হচ্ছে স্থাপন করা, সিট বসা, সেট হচ্ছে স্থাপন করা। তেমনি আছে যেমন রিমেম্বার, রিমেম্বার হচ্ছে কোনো ঘটনাকে স্মরণ করা। রিমেম্বার, রিমেম্বার হচ্ছে কোনো ঘটনাকে স্মরণ করা, অর্থাৎ আমি স্মরণ করছি, আই রিমেম্বার দ্য ইনসিডেন্ট। বাট যখন আমি ব্যবহার করবো হচ্ছে রিমাইন্ড, রিমাইন্ড, এটার অর্থ হচ্ছে, এই ভাবটির অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া, অর্থাৎ আমাকে বা কর্তাকে এখানে অন্য কেউ স্মরণ করিয়ে দেবে ঘটনাটি। সেক্ষেত্রে রিমাইন্ড হচ্ছে পজিটিভ ফর্ম আর রিমেম্বার হচ্ছে জেনারেল ফর্ম। এভাবে আরো আছে যেমন লাই, লাই শুয়ে পড়া বা পড়ে থাকা, লে হচ্ছে স্থাপন করা, এই লেটা হচ্ছে এখানে পজিটিভ ফর্ম। এমন আছে যেমন আমি আমি একজন টিচার হিসেবে শিক্ষা দিই, কিন্তু মেইন কাজটা আমি যে শিক্ষাটা দিলাম এটা গ্রহণ করছে কারা? এটা হচ্ছে স্টুডেন্ট, অর্থাৎ আমি শিক্ষা দিব, যেটা হচ্ছে টিচ, শিক্ষা দেওয়া, আর লার্ন হচ্ছে শিক্ষা, অর্থাৎ এখানে কর্তা নিজেই কাজটি করবে, অর্থাৎ শিখে নেবে। আর এই টিচ, টিচ অবশ্যই যদি কোনো শিক্ষক শিক্ষা দেন আর এই শিক্ষাটা গ্রহণ যে করবে সে হচ্ছে মূল কর্তা, অর্থাৎ শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন এটা যদি বলা হয় তাহলে পড়ার কাজটি কে করবে? মূলত ছাত্র, কিন্তু হেল্প করছে কে বা নির্দেশনা দেখিয়ে দিচ্ছে শিক্ষক। এক্ষেত্রে টিচ হচ্ছে পজিটিভ ফর্ম আর লার্ন হচ্ছে শিক্ষা কাজটি স্টুডেন্ট নিজেই করে, এছাড়া হচ্ছে লার্ন। স্টুডেন্ট কখনো টিচ দেয় না, টিচ দেয় শিক্ষক, অর্থাৎ যিনি নির্দেশনা দেন সেক্ষেত্রে তিনি হচ্ছেন প্রযোজক কর্তা, আর যিনি কাজটি করেন তিনি হচ্ছেন মূলত, যিনি কাজটি করেন তিনি হচ্ছেন প্রযোজ্য কর্তা। আর এই যে কাজটি করানো হয় বা করা হয় এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ ফর্ম বা পজিটিভ ভার্ব। এখন আমরা যে জিনিসটা দেখবো যে কিছু কিছু ভার্ব আছে, এই যে যেগুলো লিখলাম এছাড়াও অনেকগুলো ভার্ব আছে যাদের নিজস্ব পজিটিভ ফর্ম আছে, যেমন সি থেকে শো লিখেছি, নো থেকে ইনফর্ম, রিমেম্বার থেকে রিমাইন্ড, এভাবে লিখলাম। এছাড়াও কিছু ভার্ব আছে যেগুলোর সাহায্যে আমরা পজিটিভ ভার্ব করে নিতে পারি, দেখা যাচ্ছে ফর্ম নেই কিন্তু আমরা কাজটি করে নিতে পারি। যেমন কাট একটি ভার্ব, কাট একটি ভার্ব যার পজিটিভ ফর্ম নেই, যার পজিটিভ ফর্মে কাট মানে হচ্ছে কাটা, কিন্তু আমি যে চুল কাটাই বা অন্য কিছু ছাটাই করি সেক্ষেত্রে ফরম্যাট নেই। এই সমস্ত ভার্বের ক্ষেত্রে বা ডু একটি ভার্ব বা গো একটি ভার্ব, এইগুলো পজিটিভ নেই, এখানে পজিটিভ ফর্ম না থাকার কারণে এই ভার্বটাকে সাথে নিয়ে আমরা এই পাশে যেমন মেক, লেট, হ্যাভ, হেল্প, তারপর গেট, অ্যালাউ, পারমিট, ফোর্স, এই সমস্ত ভার্বের সাহায্য নিয়ে তখন কোন সেন্টেন্সে এই কাট, ডু, গো এই ধরনের ভার্বগুলোকে পজিটিভ করা যায়। এখন আমরা একটু খেয়াল করি, আমরা যেভাবে সাজিয়েছি ক্লাসটি, যে দুটি ফরম্যাট আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ ফরম্যাটে নিয়ে আমি প্যাসিভ ফর্মে কি হবে, যেমন এখানে হচ্ছে উপাশে যেমন আছে যা আছে ঠিক তাই, মেক, লেট, হ্যাভ, এম এল এইচ এইচ, হ্যাভ, হেল্প, তারপর হচ্ছে গেট, অ্যালাউ, পারমিট, ফোর্স। এখানে হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচক, আর এখানে হচ্ছে V3। এখন দুটো চার্ট থেকে আমরা একটু সহজে বুঝে নিই। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে এই যে মেক, লেট, হ্যাভ, হেল্প, গেট, অ্যালাউ, পারমিট, ফোর্স, যাই থাকুক এখানে যদি মেক না থেকে মেডও থাকতে পারে, অর্থাৎ টেন্সের যে প্রকারভেদ তিন প্রকার, প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকতে পারে, অর্থাৎ মেক হতে পারে বা মেক্স অথবা হ্যাভ মেক, যাই থাকুক আমাকে এই পাশে একটু খেয়াল করতে হবে। যদি বস্তুবাচক হয় এর পরের যে অবজেক্ট বা যিনি মেইন কাজটি করবে এই পাশে যদি থাকে, যদি প্যাসিভ হয় তাহলে এই যে
V3 পরে বাই যোগে যে সাবজেক্টটা আসবে ইনি হচ্ছে মূল কাজটি করবে। আমি উদাহরণ সাহায্যে বিষয়টি বুঝিয়ে দেব। আবার বলছি মেক, লেট, হ্যাভ, হেল্প, গেট, অ্যালাউ, পারমিট, ফোর্স, এই সবগুলোর সাথে যে কোনো ফরম্যাট থাকতে পারে। মেকের জায়গায় মেড, হ্যাভের জায়গায় হ্যাড, হেল্পের জায়গায় হেল্প, গেটের জায়গায় গট, অ্যালাউড জায়গায় অ্যালাউড বা উইল মেক, এভাবে যেভাবেই থাকুক আমাকে যদি তারপরে যদি বস্তুবাচক কোনো পাই তাহলে অবশ্যই V3 এবং শেষে বাই যোগে সাবজেক্টটা চলে আসবে যে মেইন কাজটি করে। এখন যদি অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভের বিষয় একটু আলাদা। অ্যাক্টিভের বিষয় হচ্ছে মেক, লেট, হ্যাভ, হেল্প, এই চারটার ক্ষেত্রে যদি পরে ব্যক্তিবাচক থাকে তাহলে হচ্ছে ভি অন হবে, অর্থাৎ এইখানেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টু ছাড়া যে ভি অন বসে এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এই ক্ষেত্রে বসবে মেক, লেট, হ্যাভ, হেল্প। আবার হেল্পের কথা বলা আছে যে টু সহ ভি অন বসতে পারে অথবা শুধু ভি অন বসতে পারে। হেল্প, গেট, অ্যালাউ, পারমিট, ফোর্স, এরপর যদি ব্যক্তিবাচক থাকে ব্যক্তিবাচক সাবজেক্ট, এখানে দেখো আমি মেইন কাজটি যে করবেন অর্থাৎ প্রযোজ্য কর্তাটা এই পাশে পাবো, আর শুরুতে থাকবে হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা হচ্ছে যিনি কাজটি করান, নির্দেশনা দেন, আর যিনি মূল কাজটি করেন তিনি হচ্ছে প্রযোজ্য কর্তা। তো এইখানে আমি পাবো প্রযোজ্য কর্তা, এইখানে প্রযোজ্য কর্তা, আর প্যাসিভের ক্ষেত্রে বাই যোগে পাবো প্রযোজ্য কর্তা। আর যে কাজটি করা হয় সেটা হচ্ছে যে বস্তুবাচক, আর এখানে যেটা পাবো আমরা শেষের দিক পাবো, এখানে যে কাজটি করা হবে যার পর কাজটি পতিত হবে সেটা পাবো আমরা শেষে। আমি একটি উদাহরণের সাহায্যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি। যেমন he can have the sum done, he can have the sum done। এই যে he can, এখানে হচ্ছে এটা হচ্ছে প্রযোজক কর্তা যিনি কাজটি করাচ্ছেন। he can have the sum, যে কাজটি করা হয়, এখানে যদি বাই যোগে কিছু থাকতো বাই, he can have the sum done by him, এভাবে যদি থাকতো তাহলে এই যে him আসলে কাজটি কে করবে বা অঙ্কটি কে করবে, এখানে কাজটি হচ্ছে এখানে him অর্থাৎ হি, মেইন কাজটি করবে হি, এটা হচ্ছে প্রযোজ্য কর্তা, আর হি হচ্ছে যিনি নির্দেশনা দিচ্ছেন। কিন্তু আমাদের এই যে হ্যাভ ভার্বটি আছে ক্যান হ্যাভ, এখানে আমি বলছি যে কোনো ফরম্যাটে থাকতে পারে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই হ্যাভের পরে যে জিনিসটা আসলো সাম, একটা অঙ্ক। এখন এইটা তো কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, কোনো ঘটনা, কোনো বিষয়, কোনো বস্তুকে যদি বোঝায় সেই ক্ষেত্রে আমাকে এইটার পরে যে ভার্বটি আসবে অবশ্যই V3, অর্থাৎ এখানে ডু না বসে ডান বসেছে। এইটুকু আমাদের লক্ষণীয় বিষয়। হি হচ্ছে এখানে প্রযোজক কর্তা অর্থাৎ যিনি কাজটি আদেশ করছেন, আর মেইন কাজটি যিনি করছেন এটি হচ্ছে হিম, আর সেন্টেন্সটি ছিল প্যাসিভ হয়েছে। এর জন্য আমাদের এখানে বাই যোগে যে মেইন কাজটি করছে তারকে আমরা লিখছি। আর যেহেতু দ্য সাম হচ্ছে একটি বিষয়, এর জন্য এই হ্যাভ ভার্বের পরে বস্তুবাচক বা কোন বিষয় বা ঘটনা যদি আসে তাহলে তারপরে যে ভার্বটি নেব এটা অবশ্যই V3। এখন আমি আরেকটি উদাহরণের সাহায্যে আরো পরিষ্কার করার চেষ্টা করছি বিষয়টি। যেমন he made him do the work, he made him do the work। আচ্ছা, এই সেন্টেন্সটি কোনো বাই ব্যবহার করছি, যেমন আগের সেন্টেন্সে বাই হিম লিখছিলাম, এই সেন্টেন্সে কোনো বাই নেই, তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে অ্যাক্টিভ ফরম্যাট। কি ফরম্যাট? অ্যাক্টিভ ফরম্যাট। এখন আমাদের সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে এই যে আন্ডারলাইনকৃত ডু ভার্বটি আছে, এইটা অনেক সময় ডু হবে না ডান হবে। অনেক সময় ডুইং অপশন থাকে, ডুইং, ডিড, ডান, ডু অথবা টু ডু। এখন আমাদের যে বিষয়টি ছিল এখানে ছিল মেক, লেট, হ্যাভ, হেল্প, তাহলে হচ্ছে মেকের একটা পাস্ট ফর্ম পেয়ে গেছি। তাহলে অবশ্যই তারপর কি আছে ব্যক্তিবাচক, এখানে বলা হচ্ছে ব্যক্তিবাচক, তারপর যে ভার্বটি হবে V1, কি হবে V1 অর্থাৎ ডু হবে। আর শেষে হচ্ছে যে কাজটি করা হয় মানে দা ওয়ার্ড, অর্থাৎ তারপর কাজটি পতিত হয় কর্মটা বসবে শেষে। কি করা হয়? দা ওয়ার্ড, কাজটি, এখানে কর্ম। আবার বলছি এই হিটা হচ্ছে
প্রযোজক কর্তা অর্থাৎ যিনি আদেশ দিচ্ছেন, কাকে আদেশ দিচ্ছেন? হিমকে। যদি এই সেন্টেন্সটা এইভাবে লেখা হতো আসলে কাজটি কে করে, তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক বা হি ডিড দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটা যদি সিম্পলে লেখা হতো তাহলে এই দাঁড়াতে হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক এভাবে হতো। অর্থাৎ মেইন কাজটি কে করছে? হি। এখানে যদিও এখানে হি মেড দুইবার হি ব্যবহার করার কারণে একটু জটিলতা পাকাইছে। এখানে হি না দিয়ে যদি আমি শুরুতে যদি কোনো নাম দিতাম, যে করিম, করিম ব্যবহার করতাম, তাহলে করিম হচ্ছে মেড হিম, করিম মেড হিম ডু দ্য ওয়ার্ক। এখানে করিম হচ্ছে প্রযোজক কর্তা অর্থাৎ যিনি কাজটি আদেশ দিচ্ছেন, মেইন কাজটি করছেন কে? এই হিম। এখানে অবজেক্টিভ ফর্ম আছে, কিন্তু যদি আমি এটা জেনারেল সেন্সে লিখতাম তাহলে কি হতো? হি ডিড দ্য ওয়ার্ক। অর্থাৎ করিম তাকে দিয়ে কাজটি করেছে, অর্থাৎ হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। এটা আবার বলছি, করিম প্রযোজক কর্তা, তারপরে মেড, মেক যেটাই থাকুক, তারপর যদি ব্যক্তিবাচক থাকে, ব্যক্তিবাচক যদি এখানে অবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্মে বসে আসে সাধারণত যখন প্রোনাউন ব্যবহার করা হয় তখন হচ্ছে অবজেক্টিভ ফর্ম থাকে। আর যদি প্রপার নাউন ব্যবহার করা হয় তাহলে প্রপার নাউনই বসবে। যদি ব্যক্তিবাচক হয় তাহলে পরে অবশ্যই ডু হবে, কারণ হচ্ছে এই মেক, লেট, হ্যাভ, হেল্প এই চারটার ক্ষেত্রে ব্যক্তিবাচক পরে বসবে, পরে বি অন। কিন্তু হেল্পের একটু ইয়ে আছে, হেল্প এপাশে এপাশে, অর্থাৎ বি অন বসতে পারে, ভি টু বি অন বসতে পারে। তো আমি আরেকটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যেমন I shall get the work, I shall get the work, I shall get the work। আমি এখানে ডু ভার্ব রাখলাম, ডু বাই হিম। এখন আমি এখানে কি ব্যবহার করতে পারি? আসলে আমি ব্র্যাকেটের মধ্যে ডু রাখলাম, I shall get the work। এখানে মেইন যে কাজ করবেন প্রযোজ্য কর্তা হচ্ছে হিম, অর্থাৎ হি। এই কাজটা করবে, হচ্ছে মেইন কাজ করবেন, কারণ হচ্ছে বাই হিম, কাজটি কার দ্বারা করা, প্যাসিভ ভয়েস আছে। আর নির্দেশনা দিচ্ছে আই। আর এখানে আমি বলেছি প্রেজেন্ট টেন্স থাকতে পারে, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স যাই থাকুক। গেট কোথায় আছে? গেট আছে এইখানে। কোথায় আছে? গেট আছে নিচে। তাহলে কি হতে পারে? এখন গেট এখানে আছে, আরেকটা যে ফরম্যাট ছিল আমাদের, একটা সার্চ ছিল প্যাসিভে। যেহেতু প্যাসিভের এই কোনো ধরাবাধা নিয়ম নেই যে ভি অন বা ভি টু, সরাসরি যদি প্যাসিভ হয়েছে বস্তুবাচক থাকে, এই যেমন এখানে দ্য ওয়ার্ক আছে, অর্থাৎ এটি একটি কাজ এবং কোনো ঘটনা হতে পারে বা বস্তুবাচক হতে পারে। সেই ক্ষেত্রে সরাসরি বলা ছিল ভি থ্রি বসবে। কি বসবে? ভি থ্রি। তো আমরা এটা খেয়াল করবো যে আসলে এটা কি আছে, এই যে গেট, হ্যাভ, মেক, হেল্প, এইগুলোর পরে আসলে এই জায়গাটা কি আছে প্রথমে এখানে দেখে নেব। এটা দেখলে বুঝবো যে যদি বস্তুবাচক থাকে তাহলে অবশ্যই এখানে ভি থ্রি বসবে। আর যেহেতু এখানে বাইযোগে হিম আছে, অবশ্যই এটা প্যাসিভ ভয়েসের উদাহরণ, এই জন্য এখানে ডুর পরিবর্তে কি হবে? ডান হবে। এভাবে আমরা অসংখ্য সেন্টেন্স নির্ণয় করতে পারি এবং ছোট ছোট সেন্টেন্স নিয়ে আমরা প্রথমে প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। যেমন আমি আরেকটি সেন্টেন্স নিচ্ছি, মাই মাদার মেড মি টেক দ্য মেডিসিন। এখানে লক্ষণীয় বিষয়, আমি যেহেতু পুরোটা সেন্টেন্স একটা কারেক্ট সেন্টেন্স লিখে নিয়েছি। মাই মাদার, এখানে নির্দেশনা কে দিচ্ছে? প্রযোজক কর্তা কে? মাই মাদার। ওষুধটি কে খাবে? টেক দ্য মেডিসিন। ওষুধ খাওয়া কাজটি কে করবে? আসলে এখানে যে এটা আছে এটা মাই মাদার, মা নির্দেশনা দিচ্ছে কাকে? আমাকে। অর্থাৎ আই টুক দ্য মেডিসিন হতে পারে, আই টুক দ্য মেডিসিন। সহজে যদি আমি সেন্টেন্সটি হয় আই টুক দ্য, আসলে ওষুধটি কে খাচ্ছে? মা আমাকে খাইয়ে দিচ্ছে কিংবা আমি ওষুধটি খাচ্ছি। এক্ষেত্রে আই টুক দ্য মেডিসিন, এখানে যে বিষয়টা
এই যে মাই মাদার প্রযোজক কর্তা, তারপরে মেড অর্থাৎ মেক হতে পারে, মেড হতে পারে বা উইল মেক হতে পারে। তারপরে যে জিনিসটা এখানে দেখলাম ব্যক্তিবাচক, কি আছে ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক যখন থাকবে তখন আমাদের এম এল এইচ এস এই দুটো জিনিস মনে রাখতে হবে। এম এল এইচ এস অর্থাৎ এই যে মেক বা মেড অথবা লেট অথবা হ্যাভ বা হ্যাড অথবা হেল্প অথবা হেল্প যাই থাকুক, এই চারটা জিনিসের দিকে নজর দিতে হবে। এখানে যখন ব্যক্তিবাচক পাবো তখন এই বাম পাশে দেখবো যে চারটের মধ্যে যদি থাকে তাহলে কি ব্যবহার করব ভি অন, ভি অন। এই জন্য আমি এখানে টেক, টেক হচ্ছে মূল বা বেস ফর্ম টেক, এখানে হচ্ছে লওয়ানা, টেক হচ্ছে খাওয়া অর্থে বোঝাচ্ছে যে মাই মাদার মেড মি টেক দ্য মেডিসিন, অর্থাৎ মা আমাকে ওষুধ খাইয়ে দিয়েছেন এরকম। মূল কাজটিকে আমি যে সুন্দর করে লিখেছি যে আই টুক দ্য মেডিসিন, অর্থাৎ আমি ওষুধ খেয়েছি বা খেলাম। আমরা আরো কিছু উদাহরণের সাহায্যে নিতে পারি, যেমন আই মেক হিম, I make him do the work. এখানে মেইন কাজটি কে করবে? এখানে মেক ভার্ব আছে, তারপর আছে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক থাকার কারণে আমাদের চোখ দিতে হবে। আর যেহেতু এখানে বাইরের জায়গায় কোনো অবজেক্ট নাই, কিছু নেই বা সাবজেক্ট নাই, সেই ক্ষেত্রে এটা আমরা ধরে নেব একটা অ্যাক্টিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েসে এই যে মেক ভার্বটা ব্যবহার করলাম, তারপরে কি আছে ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক যদি থাকে তাহলে আমাকে এই যে চারটের মধ্যে বুঝতে হবে মেক, লেট, হ্যাভ, হেল্প, এম এল এইচ এস, মনে এম এল এইচ এস। তো এই চারটার কোনো একটা যদি থাকে, যেহেতু এখানে মেক আছে অবশ্যই এখানে বি অন হবে ডু। আর এখানে আছে শেষ হচ্ছে অবজেক্ট অর্থাৎ কর্মটি, কি করা হলো কাজটি। যেমন আমি লিখতে পারি আই হ্যাড হিম সলভ, I had him solve this problem. এখানে বিষয়টা লক্ষণীয় যে প্রথমে আই হচ্ছে প্রযোজক কর্তা আর হিম অর্থাৎ এখানে হবে হি, হি হচ্ছে প্রযোজক, আই হচ্ছে প্রযোজক কর্তা, হিম হচ্ছে অর্থাৎ হি, হি হচ্ছে প্রযোজক কর্তা। মেইন কাজটি করবে, মেইন কাজটি করবে, মেইন ডুয়ার অর্থাৎ ডুয়ার, মেইন যে কাজটি করবে সে হচ্ছে এখানে হিম অর্থাৎ হি। আই হ্যাড, এখন এই যে হ্যাড এর পরে আমি কি পেয়ে গেলাম হিম অর্থাৎ ব্যক্তিবাচক। এই ব্যক্তিবাচক পাওয়ার কারণে আমাকে অবশ্যই এখানে চোখ বোলাতে হবে মেক, লেট, হ্যাভ, হেল্প। আমি বলছি এখানে যে হ্যাভ আছে, হ্যাভের পাস্ট ফর্ম কি হ্যাড, পার্টিসিপাল ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপাল ফর্ম হ্যাড, কিন্তু এই যে এটা পাস্ট টেন্সে আছে যার কারণে আমার প্রেজেন্ট ফর্মে থাকতে পারে হ্যাভ অথবা হ্যাড থাকতে পারে, এটা নিয়ে সমস্যা না, কিন্তু আমার হ্যাভ আছে কিনা এখানে হ্যাডের মধ্যে আছে এই জন্য। তারপরে আছে ব্যক্তিবাচক, এই ব্যক্তিবাচক থাকার কারণে আমি যেহেতু এই চারটা থেকে খুঁজলাম পেয়ে গেলাম এই যে হ্যাড, আর হ্যাড থাকার কারণে ডু ব্যবহার করলাম, সলভ ব্যবহার করলাম। অর্থাৎ আমরা জানি কোন একটি ভার্ব শুরুতে থাকলে ফাইনাইট ভার্ব হিসেবে থাকলে তারপর যদি অন্য একটি ভার্ব কোন সিম্পল সেন্টেন্সে ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে হয় টু প্লাস ভি অন অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কিন্তু এই যে পজিটিভ ভার্বের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভি অন, কিছু ক্ষেত্রে ভি থ্রি বসে অথবা অনেক সময় টু প্লাস ভি অন বসে। কিন্তু এই যে চারটে জিনিস মনে রাখবো মেক, লেট, হ্যাভ, হেল্প, আবার হেল্পের কথা বলা হচ্ছে তারপরেও টু প্লাস ভি অন বসতে পারে। তো এইভাবে দেখলাম, এভাবে যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে অবশ্যই পারবো। আমাদের মেইন যে শখটা অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের শখটা বেশি মনে রাখতে হবে, প্রথমে চারটি মনে রাখতে হবে পরে এই বাকিগুলো। তাহলে আর যেহেতু প্যাসিভ আছে এই যাই থাকুক পরে যদি ব্যক্তিবাচক থাকুক এভাবে ভাগ নাই যে ভি ওয়ান ভি টু এইগুলো নিয়ে ভাগ নাই, জাস্ট এইগুলো থাকবে, এগুলো যে কোনো ফরম্যাট থাকবে। এই পাশে যদি বস্তুবাচক থাকে এই পাশে সরাসরি ভি থ্রি বসবে। এবার আমি আরেকটি উদাহরণ নিয়ে যেমন my father, FATACR, my father helped me dash, এখানে লিখলাম গেট ব্র্যাকেটে, তারপর লিখলাম দিস জব, জব এখানে কাজ, কাজ বুঝেছে। এখন মাই ফাদার হেল্পড, এই যে হেল্প একটা ভার্ব, এরপরে আছে কি ব্যক্তিবাচক, আমার বাবা সাহায্য করলো, কিন্তু কাজটা কে করলাম
আমি করলাম, আই। এখানে মি আছে, অবজেক্টিভ ফর্ম আছে, প্রোনাউন অবজেক্টিভ, এটার মেইন জিনিসটা হচ্ছে আই। যেমন আই মানে কাজটি কে পেয়েছিল বা গেট, গেট মানে তো পাওয়া, সেক্ষেত্রে মাই ফাদার হেল্প, এই যে ভার্বটা ব্যবহার করলাম, এখানে পাস্ট টেন্সে ব্যবহার করছি, পাস্ট ইনডিফিনিট। তো মাই ফাদার হেল্প, এই হেল্প ভার্বের পরে আছে কি মি, অর্থাৎ ব্যক্তিবাচক। এই যদি ব্যক্তিবাচক থাকে, সেন্টেন্সটি আছে অ্যাক্টিভ ফরম্যাটে, ব্যক্তিবাচক থাকে, আমি এখন খেয়াল করব এই চারটার মধ্যে মেক, লেট, হ্যাভ, হেল্প। আবার এই কয়েকটির মধ্যে আবার হেল্প আছে, অর্থাৎ হেল্প থাকলে তারপরে ব্যক্তিবাচক থাকলে এখানে ভি 2+V1। তাহলে এই ক্ষেত্রে যদি অপশনে V1 থাকে তাহলে আমরা নিতে পারি, অথবা 2+V1, দুটি হতে পারে, যাতে হেল্প আছে এবং তারপরে ব্যক্তিবাচক আছে। এই ব্যক্তিবাচকের পরে অবশ্যই আমি দুটো ফরম্যাট নিতে পারি, অর্থাৎ গেট অথবা টু গেট, দুটোই কারেক্ট, গেট অথবা টু গেট। আমরা আরেকটা সেন্টেন্স নেওয়ার চেষ্টা করি, যেমন লেট, লেট দিয়ে একটি সেন্টেন্স লিখি, যেমন উই লেট হিম, উই লেট হিম, উই লেট হিম গো, উই লেট হিম গো, দ্য বেবি ক্রাই, দ্য বেবি ক্রাই। এখানে যে বিষয়টি যে উই লেট হিম, লেট যদি থাকে তারপর যদি ব্যক্তিবাচক থাকে তাহলে অবশ্যই কি হবে V1, এই যে গো বসেছে। এভাবে আমরা নির্ণয় করতে পারি। চলে যায় আরেকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু ক্লিয়ার করি, যেমন আই হ্যাভ দ্য কার, আই হ্যাভ দ্য কার ড্যাশ ওয়াশ বাই হিম। অথবা এটাই লিখি শুরুতে, আই হচ্ছে প্রযোজক কর্তা, হ্যাভ হচ্ছে এখানে পজিটিভ ভার্বে কাজ করবে। তো দা কার, হ্যাভের পরে কি আছে এখানে দা কার, অর্থাৎ একটা বস্তু আছে। বস্তু যদি থাকে অবশ্যই আমাদের চোখ নাক বুঝে আমরা কি ব্যবহার করতে, V3। এখানে যে ওয়াশটা আছে, এই ওয়াশটা আমি কি লিখতে পারি, ওয়াশড, অর্থাৎ এখানে হবে ওয়াশড হবে। আর যেহেতু এই বাহ্যযোগে মূল যে কর্তা যিনি কাজটি করবেন, প্রযোজ্য কর্তাটা এখানে রয়েছেন। তো সকলের প্রতি আহ্বান জানাই যে আমরা যদি কিছু ফরম্যাট মাথায় রেখে আস্তে আস্তে ধীরে ধীরে যদি চেষ্টা করে, তাহলে এই যে পজিটিভ ভার্বের যে ভীতি, এই ভীতিটা থাকবে না। এবং পরীক্ষায় প্রায় আসে যে বেয়ার ইনফিনিটিভ নিয়ে কিংবা V3 যে একটা ব্যবহার, অনেক সময় আমরা না বুঝে আইএনজি যুক্ত করি, অথবা 2+V1, অথবা শুধু যে ভাবি যে এখানে ডু হবে বা গো হবে, এমনটা না, অনেক সময় এস বা ইএস যুক্ত করে দিই। এটা আসলে কাম্য না। আমাদের উচিত প্রশ্ন বুঝে অ্যান্সার করা এবং ফরম্যাট ধরে পড়াশোনা করা, তাহলে অবশ্যই আমরা পারবো। আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে পজিটিভ ভার্ব সম্পর্কে যে ভীতি এবং বেয়ার ইনফিনিটিভ সম্পর্কে যে ভীতি কাজ করতো, সেই ভীতি দূর হয়েছে। এবং এই ভিডিওটি যতবার দেখা হবে ততবার জ্ঞানের পরিধি বাড়বে এবং এটির সম্পর্কে যে ভীতি, এই ভীতিটি দূর হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে।